আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আয়েশ, তোমাকে আমি একটা কথা বলতে চাই। যেহেতু তুমি এখন এই বাড়িতেই থাকছো গত 2 বছর ধরে, তাই তোমাকে একটা কথা বলতে চাই। আয়েশ মুখের খাবার শেষ করে বলল, বলো। তুমি কিন্তু আমার কথার বাইরে গিয়ে আমার কোম্পানির হাল না ধরে নিজের স্বপ্ন পূরণ করেছো, ডিটেকটিভ হয়েছো। আমি কিন্তু তোমাকে কিছু বলিনি। আফরানেরও কোনো খবর নেই, আদৌ বেঁচে আছে তো নাকি সেটাই জানা নেই। আমার এগুলো শুনতে ভালো লাগছে না, যেটা বলার সেটা সোজাসুজি বলো। ধরো আমি যদি মারা যাই, আমার কোম্পানি কে সামলাবে? আয়েশ বাবার কথায় এতক্ষণ বাবার দিকে তাকালো। আমি ভুল কিছু বলছি না। শোনো, আমি চাই তুমি এবার বিয়েটা করো, এটা তোমার দায়িত্ব হিসেবে করতে হবে। আয়েশ বাবার কথায় কাশতে শুরু করে আর এবার চাচার দিকে তাকিয়ে বলল, চাচা ভালো সিদ্ধান্ত। জাফর কিছুটা অবাক হলো, মনে হলো অনেকদিন পর মেয়েটা একটু কথা বলল। সেই কবে কথা বলেছে তার জানা নেই। আয়েশ আরিয়ার দিকে তাকিয়ে বলল, বাবা, আমি এখন বিয়ে করতে চাই না। তাছাড়া তোমার বড় ছেলে এখনো। আয়েশের কথা কেড়ে নিয়ে জাফর বললেন, সেটা তোমার ভাবতে হবে না, তারটা সে নিজেই ভাববে। আর আমার মনে হয় না সে জীবনে বিয়ে নিয়ে কিছু ভাববে। তুমি নিজের এটা ভাবো। বাবা প্লিজ, তুমি আমাকে জোর করতে পারো না। জাফর এতদিন খেয়াল করেছে আরিয়ার প্রতি তার দুর্বলতা, তার অপ্রকাশিত ভালোবাসা, না বলা কবিতা, কিন্তু মূলত দেখতে চেয়েছিলেন আরিয়া ও আয়েশের প্রতি দুর্বলতা আছে কিনা। কিন্তু যা বুঝলেন তাতে আর কিছু বলার থাকলো না, তাই কিছুটা হতাশ হয়ে বলল, ঠিক আছে, তোমার ইচ্ছে। প্রতিদিনের মতো আজকেও আয়েশ আরিয়ার সাথেই বের হলো। যদিও কখনো আরিয়ার সাথে কথা বলতে চাইলেও পারে না। আরিয়া তার আগেই গাড়িতে বসে চলে যায় কলেজে। তবে আজ বাগানের কাছে গিয়ে আরিয়াকে উদ্দেশ্য করে বলল, আজ তোকে আমি নিয়ে যাই, যাবি আমার সাথে? তবে তুই না গেলে আমি কিছু মনে করব না। জোর করছি না, কিন্তু এমনি বললাম। আরিয়া কিছু না বলে গাড়িতে উঠে বসলো। আয়েশ বুঝলো আরিয়া কারোর সাথে যেতে চায় না। আরিয়া আয়েশের ভাবনা মিথ্যে প্রমাণিত করে দিয়ে বলল, লেট হচ্ছে, আসো। আয়েশের চোখের কোণে হালকা পানি আর ঠোঁটের কোণে মৃদু হাসি মুহূর্তেই কিছু অনাকাঙ্ক্ষিত জিনিস পাবার ন্যায় অন্তরটা খুশির সাগরে ভেসে গেল। দ্রুত পায়ে ড্রাইভারকে বলল, চাচা, আপনারা ছুটি, আমি নিয়ে যাই। বলে হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে গাড়ি স্টার্ট দিল। আরিয়া অবাক হলো, এমন কি হয়ে গেল যে ভাইয়ার ঠোঁট থেকে যেন হাসি সরছেই না। গাড়ি চলছে ধীর গতিতে। আরিয়া ব্যাক সিটে নিজেকে এলিয়ে দিয়ে সামনের দিকে তাকিয়ে দু চোখ বন্ধ করে আছে। হ্যাঁ, সে সারাদিন কিছু না কিছু ভাবতেই থাকে, কিন্তু কি এত ভাবে সেটা কারোর জানা নেই। একটা কথা বলবো তোকে। আরিয়া চোখ বন্ধ রেখেই, এভাবে চেঞ্জ কেন হয়ে গেলি? আরিয়া কিছু বলল না। সারাদিন কি ভাবিস? জানি না। সেদিন ভাইয়া তোকে আবার আঘাত করেছিল, তাই না রে? শরীরেও অনেক আঘাত করেছে, খুব কষ্ট হয়েছিল তোর। আরিয়া এবার চোখ মেলে আয়েশের দিকে তাকায়। একটু অবাক হলো, আয়েশ ভাইয়া এসব কিভাবে জানলো। এইভাবে কি দেখছিস? আমি ওই দিন দেখেছিলাম তোর ঘাড়ে 2-3 জায়গায় ওয়ান টাইম ব্যান্ডেজ দেওয়া। আমি বিষয়টা শিওর হওয়ার জন্য ওই দিন হাসপাতালের একটা নার্সকে দিয়ে চেক করিয়েছিলাম। নার্স আমাকে বলেছিল সবটা। তোর সারা শরীরে কেটে যাওয়া দাগ ছিল। তুই তো আর এগুলো নিজে নিজে করবি না, তাই না? আরিয়া কিছু বলল না। আরিয়া, তুই কি স্বাভাবিক হতে পারবি না দ্বিতীয়বার? কারোর জন্য না হোক, অন্তত আমার জন্য। আমি স্বাভাবিক আছি। আয়েশ আর কথা বাড়ালো না, কারণ এটার উত্তর এই 4 বছরে সে এটাই পেয়েছে। তবে তার বেস্ট ফ্রেন্ড ছায়ার কাছে অনেক শুনেছে স্কুলে সে সত্যি স্বাভাবিক থাকে।
তাহলে বাড়িতে কেন এমন থাকে? হয়তো সবার সাথে ইচ্ছে করে না। এখানে এসে আঘাত পেয়েছে বহুবার। অল্প বয়সে এসব সহ্য করেছে, এটাই তো অনেক, তাই না? কথাগুলো বলল ভার্সিটির লাস্ট বর্ষের একজন ভাই। কিছুদিন পর পর আরিয়াদের কলেজে আসে আর রিকোয়েস্ট করে। এমন না যে দেখতে খারাপ, তাকে দেখলেও কলেজের মেয়েরা ক্রাশ খায়। কিন্তু এই যে একটু আগে প্রেমা বলছিল, ইস আরিয়া, ফারহান ভাই যদি তোর পিছে না ঘুরে আমার পিছে ঘুরতো, কবেই তাকে অ্যাকসেপ্ট করে রোম্যান্স শুরু করে দিতাম, দুজন দুজনকে খাইয়ে দিতাম। আরিয়ার ধমক খেয়ে তো চুপ হয়ে গিয়েছিল, নয়তো আরও কত কি যে বলতো। ছেলেটার গায়ের রং উজ্জ্বল শ্যামলা, খোঁচা খোঁচা দাড়ি, সবসময় টি শার্টের ওপর একটা শার্ট থাকেই, আর সেটার বোতামগুলো ছেড়ে দেওয়া, স্টাইলিশ, হাতে ম্যাচ করা ঘড়ি, পায়ে ব্র্যান্ডের জুতা ম্যাচিং। এটা তার দৈনন্দিনের স্টাইল। ভাইয়া দেখুন, আমি সত্যি বলছি আপনি মানুষটা খুব ভালো, কিন্তু আমি এসবে বিশ্বাসী না। আর তাছাড়া আমার অজানা ভবিষ্যতে কাউকে জড়াতে চাই না আমি। আপনি যতটা আমাকে নিয়ে ভাবছেন আর ভাববেন না প্লিজ। রিকোয়েস্ট আপনার কাছে, যদি এমন কিছুদিন পর পর ডিস্টার্ব করতে থাকেন তাহলে আমার এখানে আসা বন্ধ হয়ে যাবে। আশা করি আপনি আমার ভালো চাইবেন। কথাগুলো বলে ক্লাসের দিকে হাঁটা দিল আরিয়া। ফারহান আজকেও হতাশ হয়, তবে সে হাল ছাড়ার পাত্র নয়। দরকার হলে বাড়ি গিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে আসবে। এবার তার মা বাবাকে বুঝিয়ে বলবে, তবুও তার আরিয়াকেই চাই। ওই ছেলেটাকে আজকেও দেখলাম ক্যাম্পাসে। এসেছিল। আরিয়াকে রোজকার মতো সেম বলছিল, আরিয়াও সেম। আচ্ছা বাদ দে, তার শোন একটা কথা। হ্যাঁ বল। কি হয়েছে? না, তোকে বলবো বলবো ভাবছিলাম, এত বছর ধরেও বলতে পারিনি। আরিয়া প্রেমা একে অপরের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। এমন কি কথা যে এত বছর ধরে বলবে ভেবেই গেছিল, বলতে পারেনি, তাও বেস্ট ফ্রেন্ড হয়ে। আয়ুষ ভাইয়া তোকে ভালোবাসি খুব। সামিরার কথায় আরিয়ার চোখ দুটো গোল গোল হয়ে গেল। কি বলে এই মেয়ে? এভাবে তাকানোর কি আছে, সত্যিটাই বললাম। ভাইয়া তোকে অনেক আগে থেকেই ভালোবাসে। শুধু 1 থেকে 2 বছর না, পুরো 7 থেকে 8 বছর ধরে তোর ছবি বুকে এঁকে রেখেছেন। পাগল হয়ে গেছিস নাকি? আমি তো কখনো এমন কিছু ভাবিনি ভাইয়াকে নিয়ে। তুই না ভাবতেই পারিস, তাই বলে যে ভাইয়াও ভাববে না এমন কিন্তু না। তুই শহরে আসার আগে থেকে ভাইয়ার মুখে তোর নাম ছিল, অনেক গল্প করতো ভাইয়া তোর নামের। আল্লাহ, কি বলিস? ওই আয়ুষ ভাইয়া? ওপস, কত সুইট। আমি তো প্রথম দেখেই ক্রাশ খেয়েছিলাম, কিন্তু সত্যি আমিও বুঝিনি ভাইয়া আরিয়াকে ভালোবাসে। এখন বুঝতে পারছি ভাইয়া কেন তোর খবর আমার থেকে নেয়। প্রেমার কথায় সামিরা আরিয়া দুজনে শর্ট খেয়ে গেল বোধহয়। বলল, কি? সত্যি বলছি, কিছুদিন পর পর তো আমাদের কলেজ আসে, আমার থেকে আরিয়ার খোঁজ নেয়, কেমন আছে, কি করছে, আরো কত কি। তোরা দুইটা কি মজা নিচ্ছিস আমার সাথে? সামিরা প্রেমা একসাথে বলে উঠল। সত্যি বলছি, তোর দিব্যি। সত্যি বলছি, তোর দিব্যি। আরিয়া কথা কাটিয়ে বলল, চল ফুচকা খাবো, আজকের ট্রিটটা কিন্তু প্রেমা দেবে। সামিরা হো হো করে হেসে উঠল। প্রেমা দিবে তাও ট্রিট? ইটস ভেরি ফানি জোকস। প্রেমা ফুসফুসতে বলল, এমনভাবে হাসার কি আছে, মনে হয় জীবনেও দিইনি। বলে ঠোঁট বাঁকালো। আরিয়া গান গাইতে গাইতে আজ ভেতরে ঢুকলো। কেন জানি আজ ভালো লাগছে। মানসিকতা সবকিছু তার ছন্দে ছন্দে ভরিয়ে দিতে ইচ্ছে করছে। স্কুল ব্যাগটা কাঁধ থেকে ফেলে শাওয়ার না নিয়ে শুধু ফ্রেশ হলো তার। আজ মুড নষ্ট করতে বিন্দুমাত্র ইচ্ছে করছে না, তাই তো গোসলে যায়নি। এসে খাবার খেয়ে সোজা বাগানে চলে গেল। আজ ফুলের ঘ্রাণ বেশ উথাল পাথাল বইয়ে দিচ্ছে ভেতরটায়। না, আর বেশিক্ষণ থাকতে পারছে না দোলনাটায়। একটু দোল খেয়ে আবার ভেতরে চলে গেল। কাজের মহিলা লতা বলল, আপনি আসলে আজকে বড় সাহেব। এটুকু বলতে আরিয়া থামিয়ে দিয়ে বলল, জানি আজকে চাচার আসতে দেরি হবে, আয়াস ভাইয়ারও আজ অনেক চাপ, তাই আসবে না। আমি রাতে খেয়ে ঘুমিয়ে যাব। বলেই মৃদু হেসে উপরে যাওয়া ধরতেই আবার কাজের মহিলা পিছু ডেকে বলল, আসলে আপামনি,
বড় সাহেব না, আসলে আর কিছু শুনতে চাই না খালা। আমি বললাম তো চিন্তা করো না, আমি চাচাকে বলেই ঘুমাবো, নিজের যত্ন নিব। কথাগুলো বলেই রুমে চলে গেল। অনেকদিন পর আরিয়াকে এমন হাসি মুখে দেখে কিছু বলতেও পারল না। আসলে বাড়িতে কে এসেছে সেটা আরিয়া আপামনির না জানলেও চলবে, তাই এই মায়া ভরা উজ্জ্বল মুখটা আর মলিন হতে দেখতে চান না। আরিয়া পড়াশোনা শেষ করে ফোনটা নিয়ে একটু নিউজ ফিড ঘেটে ঘুমিয়ে পড়ল। কখন বুঝতে পারেনি, ঘুমের মধ্যে বারবার নড়ে উঠছে, এদিক ওদিক ফিরছে বারবার। বারবার ঘুমে ব্যাঘাত পেয়ে ঘুমটা একটু হালকা হয়ে আসলো। মনে হলো যেন কেউ তার সারা শরীরে ঠোঁটের পরশ এঁকে দিচ্ছে, কারো স্পর্শ মনে হলো। ডিম লাইট জ্বালানো আছে। আরিয়া বোঝার চেষ্টা করলো এটা কি সত্যি নাকি স্বপ্ন। তার নিঃশ্বাস ঘন হয়ে আসছে, দ্রুত উঠে বসতে চায়, কিন্তু তখনই কেউ তার দুহাত চেপে ধরে। আরিয়া স্পষ্ট বুঝতে পারছে কেউ একজন তার শরীরের ওপরে আছে। আরিয়া ছুটার চেষ্টা করছে। আরিয়া এবার সহ্য করতে না পেরে চিৎকার দিতে যাবে, তার আগেই আরিয়ার ঠোঁটজোড়া দখল করে নেয়। এমনভাবে দীর্ঘক্ষণ কিস করে যাচ্ছে, মনে হচ্ছে যেন দীর্ঘদিনের তৃষ্ণা নিবারণ করছে। আরিয়ার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। ওই বলিষ্ঠ শক্তির কাছে তার নড়াচড়া করাটাও যেন বৃথা। তাই স্বীয় হয়ে আছে, চোখে শ্রাবণ ধারা ঝরেই চলেছে। সময় তার মতো যাচ্ছে, কিন্তু তার যেন সময়ের দিকে খেয়ালই নেই। নিজের মতো করে আরিয়ার ঠোঁট জোড়া দখলে নিয়ে রেখেছে, মনে হচ্ছে যেন সবটা তার অধিকার, তার বউ। বেশ কিছুক্ষণ পর লোকটা তাকে ছেড়ে দিয়ে আরিয়ার পাশে বালিশটাতে মাথা রাখলো। আরিয়া যেন তার রুহু ফিরে পেল, সাথে সাথে উঠে বসতে চাইল, কিন্তু তার আগেই আবার লোকটা তাকে হ্যাচকা টানে নিজের বাহুতে আবদ্ধ করে নিল। আরিয়া কাঁদতে কাঁদতে বলল, প্লিজ ছেড়ে দিন আমাকে। কে আপনি? এমন বাজে ব্যবহার কেন করছেন আমার সাথে? বাড়িতে এতগুলো গার্ডস থাকতে এখানে কিভাবে আসলেন? লোকটা কিছুই বলল না। বেশ কিছুক্ষণ পরে লোকটা আরিয়ার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, বেশি ভয় পেয়েছো? আরিয়ার ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। হ্যাঁ, সে এই কণ্ঠের সাথে পূর্ব পরিচিত। সে বিন্দুমাত্র ভুল করবে না এই কণ্ঠস্বর চিনতে। আরিয়া কাঁপা কাঁপা গলায় বলল, ভাইয়া আপনি? এভাবে কাঁপছিস কেন? চুপচাপ শুয়ে থাক, এভাবেই নড়বি না একদম। আরিয়া এবার পুরো পৃথিবী সহ ফুপিয়ে কান্না শুরু করলো। আফরান ধমক দিয়ে বলল, কি শুরু করেছিস? হ্যাঁ, আবার বুকটাকে তো এবার সাগর বানিয়ে ফেলবি। ভয়ানক শব্দের ধমক খেয়ে একদম চুপ হয়ে গেল। কান্না করছে কিন্তু কোনো আওয়াজ নেই, শুধু চোখের জল গড়িয়ে পড়ছে। আফরান এবার আকস্মিক আরিয়াকে বাহু ধরে নিচে ফেলে নিজে উপরে উঠে বলল, চুপ করবি নাকি শাস্তি দিতে হবে আবার? ভাইয়া আমি কিছু করিনি, সত্যি বলছি, আমাকে আর মারবেন না প্লিজ। কাঁদো কাঁদো গলায় বলল, তাহলে চুপ থাক, একটু আওয়াজ করবি না, না হলে সেদিনের মতো। আরিয়া আফরানের কথা শেষ করতে না দিয়ে বলল, আমি কিছু করব না, এই তো আমি একদম চুপ হয়ে আছি, দেখুন আমাকে আর মারবেন না প্লিজ। বলে নিজের মুখের উপর দুহাত চেপে ধরল। এই তো গুড গার্ল। বলে আরিয়ার বুকের উপর মাথা রেখে চোখ বন্ধ করল। ভাইয়া কি করছেন? আমি? এটুকু বলতে আফরান গম্ভীর গলায় বলল, আবার কথা বলছিস দেখছি। বলেছি না চুপ থাকতে। কথা কি বুঝিস না নাকি আমাকে বোঝাতে হবে? আরিয়া আর কিছু বলল না। বেশ কিছুক্ষণ নীরবতায় কাটে। এভাবেই নীরবতা কাটিয়ে আফরান বলে উঠল, ফারহান ছেলেটা বারবার কেন আসবে তোর কাছে? বারবার কেন কথা বলিস? আরিয়া ভয়ে আফরানের থেকে পালাতে চেয়েও পারল না। উনি কিভাবে ওই ছেলেটার কথা জানে? উনি তো এতদিন দেশেই ছিল না। তোকে এত কিছু ভাবতে বলিনি, যা বললাম সেটার উত্তর দে। ছেলেদের সঙ্গ দিতে এখনোই এত ইচ্ছে তোর? কথাটা বলে আরো জোরে চেপে ধরল আরিয়াকে। আরিয়া কম্পিত গলায় বলল, ভাইয়া আসলে আমি কিছু করিনি তো, উনি তো নিচে। ভাইয়া লাগছে আমার। এখনই উনি বলছিস? বাহ, ভেরি গুড। বলে আরো জোরে জোরে ধরল। ভাইয়া প্লিজ, ব্যথা পাচ্ছি খুব, ছেড়ে দাও প্লিজ। কেন, কি হলো এখন? ছেলেদের সাথে তো
এসব ইচ্ছে ছিল তোর, তাই না? বয়স যেই 18তে পড়েছে অমনি যৌবনটাকে বিলিয়ে দিতে চাইছিস, তাই না? তা এখন তো আমি তোর খুব কাছে আছি, আমায় দে, আদর দিব খুব, আমার কোনো সমস্যা নেই। আর আমি মনে করি তোর ওই ফারহানের থেকে আমার কাছে বেশি মজা পাবি। ছি ভাইয়া, কি সব বলছেন? লজ্জা করেন আপনার? ছি। তোর খুব লজ্জা হয়েছে তাই না রে? ঠিক আছে, তোর লজ্জা আমি মিটিয়ে দিচ্ছি। বলে আফরান আরিয়ার গলায় মুখ ডুবালো। আরিয়া আফরানের শার্টের কলার খামচে ধরে কাপা গলায় বলতে লাগলো, আপনি আমায় ইচ্ছে করে কলঙ্কিত করে এ বাড়ি থেকে বের করে দেবেন, তাই না ভাইয়া? ঠিক আছে, আপনার যা ইচ্ছা করুন। আসলে আমিও এই বাড়িতে থাকতে চাই না, বাধ্য হয়েই থাকতে হচ্ছিল। আমার ভবিষ্যৎ এমনিতেই শেষ করে দিয়েছেন, আমার সারা শরীরে দাগ লাগিয়ে দিয়েছেন। আমি বিয়ে করতে চাই না, আমি মরতে চাই। অনেকবার চেষ্টা করেছি আত্মহত্যা করতে, কিন্তু চাচাকে ছেড়ে যেতে ইচ্ছে ছিল না। এখন আপনি যদি সবটা ক্লিয়ার করে দেন তো ভালোই হয়। যা ইচ্ছা করুন আমার সাথে, আর আমি জানি চাইলেও আমি আপনাকে আটকাতে পারবো না। আরিয়ার কথায় আফরান মাথা তুলে আরিয়ার দিকে তাকায়। শোন, তুই এমনি এমনি চাইলেও মরতে পারবি না, আমার অনুমতি ছাড়া তোর মৃত্যু নিষিদ্ধ। বলে আরিয়ার উপর থেকে উঠে বসলো। আরিয়া যেন নিজের প্রাণটা ফিরে পেল। তুই কলঙ্কিনী, হ্যাঁ তুই কলঙ্কিনী, কিন্তু সেটা শুধু আমার জন্য হবি। বলে রুম থেকে বেরিয়ে গেল। আরিয়া এখনো শুয়ে আছে, চোখের জল ফেলছে। কেন আমার সাথে এমন হয়? কেন? কি এমন ভুল করেছি আমি? আমার সাথে কেন উনি এমন করে? বলে কাঁদতে লাগলো। তুমি কখন আসলে? আফরান কথা বলল না। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। আফরান যেন কিছুই শুনছে না, ডোন্ট কেয়ার ভাব নিয়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে সিঁড়ি থেকে নেমে সোজা বের হয়ে যাচ্ছিল। ওপর থেকে আরিয়া কিছু না দেখেই বলতে লাগলো, চাচা, আজকে আমার কলেজ থেকে ফিরতে লেট হবে, চিন্তা করো না। হ্যাঁ ঠিক আছে, টাকা লাগলে নিয়ে যাস। লাগবে না চাচা, যা আছে চল। বলতেই চোখ গেল দরজার কাছে। পেছন থেকে দেখলো একজন ছেলে দাঁড়িয়ে, লম্বা 6 ফুটের থেকে একটু কম হবে হয়তো, সাদা শার্ট, বাম হাতে কোট ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। জাফর আরিয়ার দৃষ্টি বুঝতে পেরে বলল, কি হলো মা? আচ্ছা জলদি বের হয়ে যা, অচেনা কারোর সাথে বেশি কথা বলতে হবে না, আর বেশি দূর যাস না, ঠিক আছে? প্রেমা আর সামিয়ার থেকে একা দূরে কোথাও যাস না। চাচা, তোমার কোনো ক্লায়েন্ট নাকি? জাফর আরিয়ার প্রশ্নের কি উত্তর দেবে ভেবে পেল না, কারণ আফরান যে আরিয়ার জন্য ভয়ানক কিছু সেটা বুঝতে অন্তত তিনি ভুল করবেন না। আরিয়া জাফরের উত্তরে আশা না করেই নামতে নামতে বলল, লিসেন, এই বাড়িতে কোনো প্রয়োজনেও আসার দরকার নেই, বেশি দরকার পড়লে ফোনে কথা বলে নেবেন। আফরান সেমভাবে দাঁড়িয়ে এতক্ষণ চুপচাপ শুনছিল, বাঁকা হেসে উঠে বলল, রিয়েলি? বলেই সামনের দিকে ফিরল, এক হাতে কোট, অন্য হাত পকেটে গুজে স্ট্রং হয়ে দাঁড়িয়ে। আরিয়া কাপা কাপা চোখে জাফরের দিকে তাকালো। আফরান আরিয়ার দিকে তাকিয়ে বলল, রিয়েলি? এই বাড়িতে আমার আসা নিষেধ হলো কবে থেকে বাবা? জাফর সাহেব কথা কাটিয়ে বললেন, আরিয়া তুই বের হয়ে যা, দেরি হয়ে যাচ্ছে তো। বলেই আরিয়াকে নিয়ে পাশ কাটিয়ে বাহিরে চলে যায়। আরিয়া ঘামছে, ভীষণ ঘামছে। আফরান কথা বাড়ালো না, সেও নিজ কাজে পা বাড়ায়। কি হলো, তুই এমন কি ভাবছিস? অন্যদিন তো কত মজা করিস, আজ এত চুপচাপ আছিস কেন? কতদিন পর আসলাম এই জায়গাটায় বলতো? আফরান ভাইয়া ফিরে এসেছে। আরিয়ার কথায় সামিরা প্রেমা একবার ঢোক গিলে বলল, কি বলছিস? কি সত্যি বলছিস? মিথ্যে মনে হয় না, কিন্তু এত বছর পর ফিরে আসলো কেন? সেটা আমি কি করে বলবো? আসছে, তাতে তো কোনো প্রবলেম নেই। তো কথা হচ্ছে, তোকে আবার মারেনি তো? আরিয়া ঘামছে, কপাল টুপকে এক বিন্দু ঘাম মাটিতে গড়িয়ে পড়ল। মনে পড়েছে কালকে রাতের কথা। আরিয়া বলতে গিয়েও আটকে যায়, সব শেয়ার করে প্রেমা সামিরার কাছে, কিন্তু কালকের কথাগুলো কিভাবে বলবে? কোনো শব্দ যে তার কাছে নেই এগুলো ব্যক্ত করার মতো। আরিয়াকে চুপ থাকতে দেখে সামিরা বলল, কি হলো, কিছু বলছিস না কেন?
না কিছু করেনি, কিন্তু আমি আর থাকতে পারবো না। আমাকে এই বাড়ি থেকে পালাতে হবে, না হলে আবারও মারবে আমায়। আমি এবার আর সহ্য করতে পারবো না। কি বলছিস, পালিয়ে যাবি? কোথায়? সেটা জানি না, তবে আমাকে যেতেই হবে। আমি ওই লোকটাকে বিন্দু পরিমাণ সহ্য করতে পারি না। কি এমন করেছি আমি? 4 বছর আগে নিজেই বলেছিল এই বাড়ি থেকে চলে যেতে, তার কাছাকাছি না যেতে, আর এখন নিজেই কাছে আসে, আবার নিজেই বলে অনুমতি ছাড়া আমার মৃত্যুও নাকি নিষিদ্ধ। কি বলছিস? কিছু তো বুঝছি না। আমার আর এখানে ভালো লাগছে না, চল ফিরে যাই। ক্লাসরুমে ব্যাগ রেখে এসেছি। আরিয়া ব্যাগ নিয়ে বের হয়ে রাস্তায় দাঁড়ালো। তার গাড়ি এখনো আসেনি, অপেক্ষা করছে। হঠাৎ চোখ গেল রাস্তার ওই পাশে। ফারহান ছেলেটা এদিকেই আসছে। আরিয়া তাকে না দেখার ভান করে 4 কদম পেছনে আসতেই হঠাৎ কারো চিৎকারের আওয়াজে পা দুটো থেমে যায়। রাস্তার মাঝখানে মুহূর্তেই মানুষের আহামরি চেঁচামেচি শুরু হয়। আরিয়া ঠিক বুঝে উঠতে পারেনি হলোটা কি। একটু সামনে গিয়ে জনসম্মুখে উকি দিতেই যেন নিঃশ্বাস থমকে যায়। এই মুহূর্তে যেই মানুষটিকে দেখে অ্যাভয়েড করছিল, সেই মানুষটি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, হয়তো নিঃশ্বাসটুকু যায় যায় অবস্থা। একজন লোক বলে উঠল, বর্তমানে গাড়ির ড্রাইভারগুলো মনে হয় ইচ্ছে করে মানুষ মারার কাজ করে। এদের মতো পশু হিংস্র মানুষ দুটো হয় না। এই বয়সী ছেলেটাকে গাড়ি চাপা দিয়ে চলে যেতে এদের রুহু অবধি কাঁপল না। আরেকজন লোক বলল, ইচ্ছে করেই মেরেছে, দেখে বোঝা যায়, নয়তো মেরে দিয়ে ড্রাইভার নিজ গতিতে গাড়ি উল্টো ঘুরিয়ে চলে যায় নাকি। কিছুক্ষণ পর পুলিশ এসে সাথে সাথে ছেলেটাকে দেখে নিয়ে বলল, হি ইজ ডেড। আচ্ছা, এখানে সিসিটিভি ফুটেজ আছে? কলেজের একজন টিচার বলল। পুলিশ এসে ফুটেজ চেক করে বলল, এই মেয়েটা কি এখানেই পড়ে? আমরা তার সাথে কথা বলতে চাই। আরিয়ার এখনো কিছু বোধগম্য হচ্ছে না। ছেলেটা যে মারা গেছে এটা যেন দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। পুলিশ এসে বলল, এখানে মিস আরিয়াকে। আরিয়ার স্তম্ভিত ফিরলে সে সামনে এগিয়ে আসে। আপনি ওনাকে কিভাবে চেনেন? আমি চিনি না। মিথ্যে বলছেন। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আপনি ছেলেটাকে দেখেই অন্য কোথায় যাচ্ছিলেন, আর উনি হাতের ইশারায় আপনাকেই ডাকছিল। আমি চিনি না, সত্যি বলছি। তবে ওনার নাম ফারহান। কিছুদিন যাবত আমাকে ডিস্টার্ব করছে, অর্থাৎ আমাকে প্রপোজাল দিয়েছিল, আমি অ্যাকসেপ্ট করিনি। এর বেশি কিছু জানি না। ও, ওকে দেখছি। পৃথিবী তার নিজস্ব আলোকিত রমণী কেড়ে নিয়ে অন্ধকারে আচ্ছন্ন করেছে। সন্ধ্যায় আরিয়া বাড়ি ফিরেছে। দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করলে আলিয়া বলেছে তার কলেজের সামনে একজন ছেলে মারা গেছে। পুলিশ সবার কাছে জিজ্ঞাসাবাদ করেছে, তাই লেট হয়েছে। এই নিয়ে কেউ কিছু আর জিজ্ঞেস করেনি। আরিয়া রুমে গিয়ে সোজা গোসলে যায়। আজ তার গায়ের দাগগুলো যেন খুব ঝাপসা লাগছে। এ ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ওই ছেলেটা এমনভাবে অ্যাক্সিডেন্ট হবে, তাও তার সামনে, সেটা নিয়ে আরিয়া এখনও শকড হয়ে আছে। আরিয়া মনে মনে নিজেকে দায়ী ভাবছে, যদিও পুলিশ এটাকে হঠাৎ করেই শেষে এসে অ্যাক্সিডেন্ট কেস বলে চালিয়ে দিয়েছে, কিন্তু তার মনে হাজারো আক্ষেপ। ইস, যদি সে এভাবে পালাতে না চাইতো তাহলে তো আর এত তাড়াহুড়ো করতো না, আর অ্যাক্সিডেন্টটাও হতো না। কিন্তু সত্যি কি এটা আদৌ অ্যাক্সিডেন্ট? না হলে পুলিশ সারাদিন এটা নিয়ে এত শত প্রশ্ন করে যাচ্ছিল, আর হঠাৎ করেই সিবিআই স্যার এসে এটাকে অ্যাক্সিডেন্ট বলে ধামাচাপা দিয়ে সেখান থেকে সব পুলিশদেরকে নিয়ে চলে গেলেন। খুব আশ্চর্য না বিষয়টা? রাত্রের খাবারে সবাই একসাথে বসে খাচ্ছে। যদিও আরিয়ার খেতে বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, চাচার কারণে খেতে হচ্ছে, না হলে চাচা খাবেন না। খাবারের মাঝখানে আয়ুষ বলল, শুনলাম তোর কলেজের সামনে নাকি আজ একটা ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। আরিয়া চুপচাপ খাচ্ছে, উত্তর না দিয়ে। এটা সেই ছেলেটা তাই না রে, ফারহান নামের? আরিয়া একটু আশ্চর্য হলো, আয়ুষ ভাইয়া কিভাবে চেনে? ফারহানকে? আয়ুষ কথা ঘুরিয়ে বলল, আসলে পাশের ভার্সিটিতে পড়ে আর কি। আচ্ছা, কলেজের সামনেও আজকাল অ্যাক্সিডেন্ট হয়? আমার যতটুকু মনে হচ্ছে সেটা অ্যাক্সিডেন্ট না বাবা। আরিয়া আগ্রহ নিয়ে তাকালো আয়ুষের দিকে। আয়ুষ আরিহার আগ্রহ বুঝে বলল, আমি ফুটেজটা চেক করেছিলাম,
কিন্তু যতটুকু বুঝলাম ছেলেটাকে ইচ্ছা করেই গাড়ির নিচে চাপা দিয়েছে, না হলে গাড়ির নাম্বার নেই কেন? আর উপর থেকে বলা হয়েছে পুলিশদেরকে এটা নিয়ে বাড়াবাড়ি না করতে, তাই পুলিশরাও কিছু করেনি। আমারও সেটাই মনে হচ্ছিল। তুই ওর বিষয়ে কিছু বলতে পারবি? মানে এমন কিছু যেটা স্বাভাবিক না? না। ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। আয়ুষের কথার মাঝখানে কেউ বলে উঠল, লাভ নেই, নিজের বিপদ নিজে ডেকে আনার কোনো মানে আছে? সবার দৃষ্টি পেছনে যায়। আফরান গায়ের কোটটা ডান হাত দিয়ে কাঁধের ওপর দিয়ে ঝুলিয়ে রেখে কারোর দিকে না তাকিয়ে উপরে উঠে যায়। তার মাঝেই আয়ুষ বলে ওঠে, কেন? একটা মানুষকে খুন করা হয়েছে সেটা আমি বের করলে বিপদ কেন হতে যাবে? আফরান আয়ুষের কথায় সামনের দিকে তাকিয়ে বিদ্রূপ হেসে বলে, তুই এখনো বোকাই রয়ে গেলি। আয়ুষের চোখ দুটো রাগের কারণে লাল হয়ে গেছে, স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে বোধহয়। রিল্যাক্স রিল্যাক্স। আচ্ছা, তো যা ইচ্ছে কর, আমি কিছু বলবো না। এখন আপাতত তোর ছোট বোনকে আমার রুমে আসতে বল। কথাটা বলেই উপরে হাঁটা ধরল। আয়ুষ আফরানের শেষের কথার মানে বুঝতে পেরে বলল, বাবা, তোমার ছেলে কিন্তু বাড়াবাড়ি করছে, সাবধান করে দাও বলে দিচ্ছি। আফরান আয়ুষের কথা শুনেও না শোনার মতো করে নিজের মতো চলে গেল। জাফর সাহেব এতক্ষণে বুঝে গেছেন আফরানের কথার মানেটা। তিনি আয়ুষকে উদ্দেশ্য করে বলেন, সব কিছুতে জড়িয়ে নিজেকে বিপদে ফেলে লাভ নেই বাবা। এই কেসটা নিয়ে তুমি না এগোলেই বোধহয় ভালো হয়। আমি চাই না তোমার ক্ষতি হোক। কি বলছো বাবা? একজন নিরপরাধ মানুষকে মেরে ফেলা হয়েছে আর আমি চোখের সামনে বসে দেখতে থাকবো? তার বিরুদ্ধে আমি সব প্রমাণ জোগাড় করে তাকে ধরে জেলে পাঠাতে না পারি, আমিও আয়েশ চৌধুরী না। কথাটা বলেই হাত ধুয়ে টেবিল ছাড়ে। আরিয়ার ভীত চোখ জোড়া কাঁপছে আফরানের ভয়ে। মামুনি, তুই ভয় পাস না, আমি আছি। খাবার শেষ করে গিয়ে শুয়ে পড়। আর ওই আফরানকে একদম ভয় পাবি না, ঠিক আছে? কিছু করলে আমাকে বলবি, ঠিক আছে? আরিয়া কিছু না বলে কাপা হাত দুটো ধুয়ে নিজের রুমে গিয়ে দরজা আটকে দিল। এতক্ষণে একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এতদিন দরজা আটকিয়ে ঘুমায়নি, আজ থেকে একদম দরজা জানালা সব আটকিয়ে ঘুমাবে সে। শুয়ে শুয়ে ভাবছে, আয়ুষ ভাইয়া যেহেতু বলেছে অপরাধীকে বের করবেই, তাহলে অবশ্যই বের করবে। সেও দেখতে চায় ওই কিলারকে, যে একটা নম্র সুশীল একটা যুবক বয়স্ক ছেলের শত্রু হতে পারে। তারপর না হয় বাড়ি ছেড়ে চলে যাবে দূরে কোথাও। এখন আপাতত দেখতে চায় সে কে। ঘড়িতে প্রায় 1টার উপরে বাজতে চলেছে। এখনো তার ঘুম আসছে না কোনো অজানা ভয়ে, অথবা সেই অ্যাক্সিডেন্টটা নিয়ে এখনো বারবার ভেবেই চলছে। যতবার ভাবছে ততবার হিসাব যেন গরমিল খাচ্ছে। এসব ভাবার মাঝে হঠাৎ দরজা খোলার আওয়াজে ছ্যাদ করে উঠল বুকটা। সঙ্গে সঙ্গে উঠে বসলো আরিয়া। ডিম লাইটের হালকা আলোয় একটা মানুষকে দেখা যাচ্ছে, কিন্তু কে? এত রাতে তার রুমে? সে তো রুম আটকিয়ে আজকে শুয়েছিল। হ্যাঁ, এটা স্পষ্ট মনে আছে তার। তাহলে কিভাবে ঢুকলো? কে ওখানে? এদিকে আসছেন কেন? লোকটা কোনো কথা বলল না। আরিয়া ভয় পেয়ে খাট থেকে নিচে নেমে পাশে থাকা ল্যাম্প লাইটটা জ্বালিয়ে সেদিকে তাকাতেই ভয়ে সিটিয়ে যায়। ভাইয়া, আপনি এখানে এখানে কেন? আফরান কোনো কথা না বলে এসে আরিয়ার দুগালে দুটো থাপ্পড় বসালো। আমাকে এভাবে মারছেন কেন? আমি কি করেছি? আফরান কথা না বলে আরো একটা বাম গালে ঠাস। আরিয়া এবার ঠোঁট উল্টিয়ে কেঁদেই ফেলে। ভাইয়া, আমি কিছু করিনি তো, আমাকে শুধু শুধু মারছেন কেন? আফরান আরিয়ার বাহু ধরে দাঁতে দাঁত খিচে বলতে লাগলো। আরিয়া কান্না গলায় বলল, কি করেছি আমি? আমি তো কিছু করিনি। আমি এখনো এই বাড়ি থেকে যাইনি বলে এমন শাস্তি দিচ্ছেন, তাই না? আমি চলে যাব তো, সত্যি বলছি, কালকেই চলে। আরিয়ার কথার মাঝেই আরো দুটো থাপ্পড় বসিয়ে বলল, আমাকে জ্বালিয়ে চলে যাবি? এতই সহজ? আমি তো আসতে চাইনি, তুই বাধ্য করেছিস। এখন বলছিস চলে যাবি? বলেই আরো একটা থাপ্পড় বসালো। আরিয়া ফুপিয়ে গালে হাত রেখে কেঁদেই চলছে। তার কি কি প্ল্যান করেছিস বলতো? পালিয়ে যাবি এই বাড়ি থেকে? বাহ,
ভেরি গুড আইডিয়া। বলেই আরিয়াকে আরও একটা থাপ্পড় বসালো। আরিয়া টাল সামলাতে না পেরে এবার দেয়ালে গিয়ে উচড়ে পড়ে কপালটায় আঘাতপ্রাপ্ত হয়। আফরান আরিয়ার সামনে গিয়ে বলল, খাবার সময় উপরে আসতে বলেছিলাম না, কেন আসলি না? নিচে আয়াসের রূপ দেখছিলিস বসে বসে? কেন রে, ছেলে মানুষ কি জীবনেও দেখিসনি, নাকি দেখেও লোভ সামলাতে পারিস না? আফরানের কথাটা আরিয়ার মস্তিষ্ক অবধি পৌঁছায়। কিছু না ভেবেই ঠাস। আফরান ঠিক বুঝে উঠতে পারল না আকস্মিক কি হলো ব্যাপারটা। শুধু এই মুহূর্তে রাগে ফুঁসছে ভীষণভাবে। সাহস কি করে হয় এই মেয়ের? আরিয়া নিজেও বুঝতে পারেনি সে এমন একটা কাজ করে বসবে। আফরানের লাল চোখ দুটি দেখে নিজে নিজে কাঁদা শুরু করলো। আমি কিছু করিনি, সত্যি বলছি, আমি ইচ্ছে করে করিনি। আরিয়ার কান্না দেখে আফরান কপাল কুঁচকায়। নিজে মেরে নিজেই কাঁদছে, আজব তো। আরিয়া চোখ বন্ধ করে সোজা আফরানের পায়ের কাছে বসে পা ধরে বলতে লাগলো, আমি ইচ্ছে করে মারিনি, সত্যি বলছি, প্লিজ মাফ করে দেন, প্লিজ প্লিজ। আমি জানি আপনি এখন বলবেন আপনি কাউকে আজ পর্যন্ত ক্ষমা করেননি, তাই আমাকে ক্ষমা করে রেকর্ড ভাঙতে চান না। কিন্তু শুনুন না, আমি তো আপনার কত ছোট, একটু তো ভুল হবেই। তাছাড়া আপনি বাজে কথা বলেছেন আয়ুষ ভাইয়ার ব্যাপারে, এগুলো বললেন। আমি ভাইয়াকে কখনো ওসব নজরে দেখিনি, সত্যি বলছি। আমি কথাগুলো একটানা বলে ঢুক গেলাম। আফরান ভেবাচাকা খেয়েছে বোধহয়। এই মেয়ে সত্যি আস্ত পাগল। এবার মনে হয় আমাকেও পাগল বানিয়ে ছাড়বে, নয়তো এমনভাবে কেউ মাফ চায়, আবার সাথে ন্যাকা কান্নাও জুড়ে দিয়েছে। আশ্চর্য তো। আফরান গম্ভীর কণ্ঠে বলল, উঠো বলছি। আফরানের ধমক খেয়ে আরিয়া সাথে সাথে উঠে দাঁড়ালো। আমার ডিকশনারিতে ক্ষমা নামক কোনো ওয়ার্ড নেই, সো বুঝে নাও তোমার শাস্তি, ওকে? আর তুমি কার গায়ে হাত দিয়েছ সেটা নিশ্চয়ই জানো। আর হবে না তো, আমাকে আর মারবেন না। এসেই কতগুলো থাপ্পড় মেরেছেন দেখুন, এখনো লাল হয়ে আছে। আমার এই কিউট ফেসটাতে কাল কিভাবে কলেজ যাব বলেন? এই লালচে 4 আঙ্গুলের ছাপ পড়া গাল নিয়ে কলেজে যেতে আমার সম্মানে বাঁধবে না? আমার তো একটা সম্মান আছে, তাই না? তার জন্যই তো বললাম সরি, পা ধরেও মাফ চাইলাম। মাফ করতে পারি যদি বলো যে পালিয়ে যাওয়া নিয়ে যে প্ল্যানটা করেছো সেটা কবে সাকসেস করবে। কিন্তু আপনি এটা কিভাবে জানলেন? আমি তো আপনাকে বলিনি কিছুই। আফরান আবারও ধমকিয়ে বলল, আমাকে প্রশ্ন করার লাইসেন্স তোমাকে কে দিল? আবারও ভুল করে ফেলেছি। কি শুরু করেছো? হ্যাঁ, ভয় নেই ভেতরে? এখন যদি মেরে দেই? আরিয়া ভয়ে জড়সড় হয়ে আসলো। আফরানের সবকিছু এই মুহূর্তে খুব শান্ত। আফরান খাটের উপর বসে শান্ত গলায় বলল, কথা মতো আফরানের ডান পাশটায় কাচুমুচু করতে করতে বসলো। ভয় পাচ্ছিস? আরিয়া চোখ দুটো গোল করে একটু নড়ে চড়ে হেঁচকি তুলছে। আফরান আরিয়ার বাম হাতটা তার বাম তালুতে নিয়ে ডান হাতে আরিয়ার চোখ জোড়া মুছতে লাগলো। আরিয়ার ছোট কোমল শরীরখানা ভয়ে কেঁপে উঠল, নাকি কারো স্পর্শে কেঁপে উঠল সেটা বোঝা গেল না। দেখ, ন্যাকামো করে তো আমাকে পানি বানিয়ে দিলি, এখন ঢং করছিস কেন? যখন দূরে ছিলাম তখন তো আমি তোকে আমার জীবনে আসতে বলিনি, তুই নিজেই এসেছিস। তারপরও অনেক চেষ্টা করেছি দূরে থাকার। আমি কারো জীবনে জোর করে থাকতে চাই না, তাই অনেক দূরেও চলে গিয়েছিলাম। তারপরও শেষ পর্যন্ত থাকতে না পেরে আসতে হলো। এখন আমি আর যেতে চাই না। আরিয়া আফরানের কথাগুলো বুঝলো কি না বোঝা গেল না। আমি কি বলেছি তুই বুঝতে পারছিস? আরিয়া মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। আফরান আরিয়ার দিকে তাকিয়ে মৃদু হাসলো, কিন্তু সেটা বুঝতে দিল না আরিয়া নিচের দিকে মাথা নত করে বসে আছে। আরিয়ার চিবুক ধরে উপরে করে বলল, এদিকে তাকা। আরিয়া চোখ বন্ধ করে চোখে জল ফেলেই যাচ্ছে। এদিকে তাকা। শুনিসনি কি বললাম? আরিয়া সাথে সাথে চোখ খুলে আফরানের দিকে তাকালো। আফরান আবারও চোখের জল মুছে দিয়ে বলল, এত বড় কবে হয়ে গেলি? আরিয়া দৃঢ় চোখে তাকিয়েই আছে, বিন্দু পরিমাণও নড়ছে না, হয়তো ভয়ে। আফরান আরিয়ার আরেকটু কাছে গিয়ে আরিয়াকে এক হাতে তার বুকে চেপে নিল, অন্য হাতে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আরিয়ার হার্টের আওয়াজ ঘন হচ্ছে, নিঃশ্বাস ভারী হচ্ছে। অনুভূতির গরম নিঃশ্বাসগুলো তার বুকের ওপর আছড়ে পড়ছে।
আফরান বিষয়টা বুঝতে পেরে আরিয়াকে ছেড়ে দিয়ে বলল, আর শোন, আজে বাজে প্ল্যান মাথা থেকে বের করে দিস, নয়তো কি হবে বুঝতেই পারছিস। বলে আরিয়ার কপালে ঠোঁট ছোঁয়ালো। আরিয়ার কোমল শরীরখানা কেঁপে উঠল। আফরান স্মিত হেসে আরিয়াকে শুয়ে দিয়ে লাইট অফ করে দিয়ে চলে গেল। আফরান প্রথম এই কলেজে পা রাখল। হ্যাঁ, সে নিজ কাজে ব্যস্ত ছিল, কিন্তু বাধ্য হয়ে আসতে হয়েছে। খবরটা পাওয়া মাত্র হন্তদন্ত হয়ে বের হয়ে গিয়েছিল অ্যাসিস্ট্যান্ট তানভীরকে নিয়ে। গায়ে ব্ল্যাক শার্ট, গলায় টাই বাঁধা, কোটটা যদিও পরে আসেনি, তানভীর নিয়ে এসেছে। গাড়ি থেকে নামার সাথে সাথে পরিচয় দিয়েছে। আরিয়ার জন্য যে গার্ডসকে দিয়ে গোপনে নজরবন্দি করে রাখা হয়েছিল, তার থেকে কোন রুমে কোন জায়গাতে বসে সেটা জেনে নিয়ে ডিরেক্ট আরিয়ার ক্লাসরুমে চলে যায়। ক্লাসের মাঝেই, ক্লাসের মাঝখানে হঠাৎ এমন হ্যান্ডসাম ছেলে দেখে কেউ কি ঠিক থাকতে পারে? তাই তো কিছু মেয়ের মুখ হা হয়ে আছে, আর কিছু মেয়েদের চোখ গোল গোল রসগোল্লার মতো হয়ে আছে। এমন হ্যান্ডসাম সুদর্শন ছেলে তাদের জীবনের দুটো দেখেনি। আরিয়া, প্রেমা, সামিরা অবাক হয়ে চেয়ে আছে। আরিয়া ভয়ে মুখের সামনে বই ধরে আছে। সে জানে নিশ্চয়ই তাকে মারবে বলেই এসেছে, না হলে এখানে ওনার তো কোনো কাজ নেই। আফরান সোজা এসে আরিয়ার মুখের ওপর থেকে বইটা ছুঁড়ে ফেলে আরিয়ার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। সামিরা প্রেমার দিকে তাকিয়ে বলল, নিশ্চয়ই মেয়েটার কপালে আজকেও থাপ্পড় আছে। প্রেমা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। স্টুডেন্টদের এই অবস্থা দেখে ক্লাস স্যার বুঝতে পারল সবাই স্বপ্নের রাজ্যে বিভোর হয়েছে। তাই তো সামনে থাকা বেঞ্চটিতে পেন দিয়ে টুন শব্দ করে আওয়াজই দিল, এমন কিছুই হয়নি, এখানে সবাই ক্লাসে মন দাও। এই ছেলেটা একজন মাফিয়া, ওকে? অভদ্রতামি করা ওর পেশা হয়ে গিয়েছে। স্যারের কথায় সবাই থতমত খেয়ে যায়। এত সুইট একটা ছেলেকে তারা কেউ অবশ্যই মাফিয়ার লিস্টে ফেলতে চায় না। আফরান তানভীরকে না নিয়েই আরিয়াকে নিয়ে অজানা কোনো প্রান্তে যাচ্ছে, সেটা তানভীরের জানা। প্লিজ স্টপ, প্লিজ। বলেই যাচ্ছে তখন থেকে গাড়ি ফুল স্পিডে চলছে। অ্যাক্সিডেন্ট হবে তো, প্লিজ ভাইয়া স্টপ। এভাবে কেন নিয়ে এলেন আমায়? ক্লাসের সবাই কি মনে করবে? আর আপনার এত স্পিডে গাড়ি চালানোর ইচ্ছে হলে আমাকে নামিয়ে যেভাবে ইচ্ছা চালান। আমি আপনার সাথে মরতে চাই না। আফরান কোনো কথা না বলে গাড়ি চালিয়ে যাচ্ছে এক ধ্যানে। বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে হঠাৎ করে গাড়ির ব্রেক করলো। আকস্মিক ব্রেক করায় আরিয়ার টাল সামলাতে না পেরে মাথা গিয়ে বাড়ি খেল সামনের মেরুরে। কপালের সাইডে কেটে বিন্দু রক্ত জমেছে। করছেনটা কি? ব্যথা পেলাম তো। আফরান কিছু না বলে আরিয়ার ডান হাত ধরে টেনে নামিয়ে সামনের দিকে হাঁটতে লাগলো। প্রবলেমটা কি আপনার? হ্যাঁ, আমাকে পুতুল মনে হয় আপনার কাছে? আরিয়ার কথায় পাত্তা না দিয়ে আরিয়ার হাত টেনে নিয়ে গেল একটা পুরাতন বাংলোতে। একটু জঙ্গলের দিকেই হবে, আশেপাশে ঘর দেখা গেল না, তবে এখান থেকে একটু দূরে কয়েকটা চালের বাড়ির রেশ পাওয়া গেল। আমাকে এখানে কেন নিয়ে আসছেন? হ্যাঁ, আমাকে কি মনে হয় আমি ভীতু? জঙ্গলে ফেলে গেলে বাড়ি ফিরতে পারবো না? আর ইউ কিডিং মি মিস্টার আফরান চৌধুরী? ভেরি ফানি। কি ভেবেছেন আপনাকে ভয় পাই এখনো? নো ওয়ে, এখন আমি আর ভয় পাই না। আমি বুঝে গিয়েছি আপনার মাথার স্ক্রু একটু ঢিলা, তাই এমন করেন। আফরান কোনো পাত্তা না দিয়ে ওই খালি বাংলোটার ভেতরে ঢুকলো। বেডরুমে নিয়ে গিয়ে ঠাস করে বিছানায় ফেলে দিয়ে প্যান্ট থেকে বেল্ট খুলতে লাগলো। আরিয়া ভয়ে এবার কাপা গলায় বলতে লাগলো, কি করছেন? প্লিজ আমাকে মারবেন না, সত্যি বলছি। আপনাকে আমি কিছু বলিনি, বকিওনি। দেখুন ভাইয়া, আমি কিন্তু। আরিয়ার কথা শেষ না করতে দিয়ে আফরান আরিয়ার উপর আঘাত করলো হাতের বেল্ট দিয়ে। আরিয়ার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। ভাইয়া। আফরান ডেভিল হেসে বলল, খুব ব্যথা করছে? উফ, সো স্যাড। জানিস, তোর জন্য মায়া হচ্ছে। ওই দিন এভাবে বুঝালাম, তাও তুই বুঝলি না। সুন্দরভাবে আদর দিয়ে বুঝিয়ে দিলাম। মূল্য রাখতে পারিসনি আমার আদরের, তাহলে নিশ্চয়ই আঘাতের মূল্য রাখতে পারবি। বলে আবারও আরিয়ার শরীরে আঘাত করলো। কার লাভ রিকোয়েস্ট যেন আজকে অ্যাকসেপ্ট করেছিলি? বল বল, আর কি বলেছিলি? যত তাড়াতাড়ি পারিস বিয়ে করে এ বাড়ি ছেড়ে চলে যাবি।
আর সেটা যে কোনো মূল্যে। কিন্তু কি জানিস, সত্যি বলতে তোর আইডিয়াটা খুব সুন্দর হলেও তোর ভাগ্যটা খারাপ ভীষণ। বলেই ডেভিল হেসে আবারও আঘাত করলো। আরিয়া চিৎকার করে কাঁদছে আর বলছে, ভাইয়া আর হবে না, আমি কোথাও যাব না, আর কোনো প্ল্যান করব না। তুমি যত খুশি বাড়িতে রেখে মারো, কিন্তু এখন আমার খুব কষ্ট হচ্ছে। এখনের জন্য ছেড়ে দাও প্লিজ বলছি। চাচা জানের দিব্যি, আর কোনো প্ল্যান করব না। বলে জোরে জোরে কাঁদতে লাগলো। আফরানের কোনো থামাথামি নেই। এই রাগ আজকে কন্ট্রোলে আসার নয়। এক পর্যায়ে আরিয়া আর সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। আরিয়া চোখ খুলে চারদিকে তাকায়। তার মাথার কাছে 2-3টা মেয়ে দাঁড়িয়ে আছে। এটা কোথায়? এখানে কেন আমি? বলে উঠে বসতে চায়, কিন্তু শরীরে প্রচণ্ড ব্যথায় উঠতে পারে না। সে শক্তিটুকু আপাতত তার নেই। একজন মেয়ে সামনে এসে বলে, ম্যাম এখন কেমন লাগছে? আরিয়া বুঝে উঠতে পারে না তার কি হয়েছে। স্যার বলেছে খাবারটা খেয়ে নিতে, না হলে শাস্তি পাবেন আবারও। আরিয়ার এবার সব কথা মনে পড়ে। হ্যাঁ, তাকে যে কুত্তার মতো আঘাত করেছে সেই মিস্টার মাফিয়াই তাকে এখানে আটকে রেখেছে। তার বুঝতে বাকি রইল না। আমি খাবো না। না খেলে স্যার আপনাকে তো মারবেই, আমাকেও বকা দেবে। যা ইচ্ছা করুক আপনার স্যার, আমাকে এখান থেকে যেতে দিন, নয়তো ভালো হবে না কিন্তু। মেয়েগুলো এবার চুপচাপ আবার আগের জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল। আরিয়া পালানোরও কোনো সুযোগ পেল না। বেশ খানিকক্ষণ এভাবে শুয়ে থাকতে থাকতে আবারও ঘুমিয়ে পড়ল আরিয়া। রাত অনেক হয়ে গেছে, সেটা বাহিরটা দেখলে বোঝা যায়। আরিয়ার ঘুম ভাঙে একটু আগে। পাশের মেয়েগুলোকে না দেখে বেশ ভালো লাগছে। এখনই পালানোর সুযোগ। কথাটা ভেবে দুর্বল শরীরটাকে কষ্ট করে উঠিয়ে ধীর পায়ে হেঁটে দরজা খুলতে যায়। কিন্তু সত্যিই মনে হচ্ছে আজ যে আমার ভাগ্যটা খারাপ, না হলে বারবার ঘুরে ফিরে তাকে কেন এমন আটকে থাকতে বাধ্য হয়। এই যে চাচা জানের বাড়িতেও বাধ্য হয়ে আছি, বাধ্য হয়ে বাড়িতেও যেতে পারছি না, বাধ্য হয়ে পড়াশোনা করছি, বাধ্য হয়ে বেঁচে আছি। সব তো আমার জীবনে বাধ্যকতায় কেটে গেল। কপাল খারাপ হলে যা হয় আর কি। হঠাৎ করে রুমে লাইট জ্বলে উঠল। আরিয়া হকচকিয়ে সেদিকে তাকায়। আফরানকে দেখে অন্যদিকে আবার চোখ সরালো। এই লোকটার চেহারাটাও বিরক্ত লাগে, একদম দেখতে ইচ্ছে করে না বিন্দু মাত্র। আফরান আস্তে আস্তে গলার টাই খুলে সোফার উপরে ফেলল। শার্টের উপরে বোতাম দুটো খুলে আরিয়ার পাশে এসে বসে এসির পাওয়ারটা একটু বাড়িয়ে দিল। আরিয়া এখনও অন্যদিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন আফরানকে দেখছেই না। খাবার খেতে বলেছিলাম, খাসনি কেন এখনো? আরিয়া কোনো উত্তর করলো না। আমাকে আবার রাগাস না বলে দিলাম, ভালোভাবে বলছি, খেয়ে নে। আরিয়া এদিকে না ফিরেই বলল, আমি বাড়ি যাব। চাচা যান চিন্তা করছে অনেক। তোকে বলেছে চিন্তা করছে? এখনো বাসায় যায়নি তো, চিন্তা করবেই তাই না? বলেছি তুই ছায়াদের বাসায় গিয়েছিস, প্রয়োজন আছে। আরিয়া এবার কপাল কুঁচকে আফরানের দিকে তাকিয়ে বলল, আপনি মিথ্যা বলেছেন। অবশ্য আপনাদের মতো মাফিয়া গ্যাংস্টারদের থেকে ভালো সত্য কিছু আশা করাই বৃথা। আফরান নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো। দেখ হারু, আমি কিন্তু মিথ্যা বলি না। সত্যি বললে বাবা চিন্তা করতো। এতই চিন্তা যখন, তাহলে এখানে কেন আটকে রেখেছেন? আমার থেকে কি চাই? হ্যাঁ, আমার শরীর নাকি আমার চরিত্র খারাপ প্রমাণ করার চেষ্টা, কোনটা? আফরানের ধৈর্যের বাঁধ ভেঙেছে। এই মেয়ে ভালোভাবে বোঝার মতো মেয়ে না, তাই ঠাস করে ডান পাশের গালটায় চর বসিয়ে দিল। আরিয়ার চোখে সাথে সাথে জল এসে গড়িয়ে পড়ে। মেরে ফেলুন না, নিষেধ তো করিনি। এভাবে প্রতিদিন মারার চেয়ে একেবারেই শেষ করে দিন না আমায়। কমন মিস্টার মাফিয়া, কমন। আফরানের চোখ দুটো লাল হয়ে আসছে। এমনিতেই রেগে আছে, আরও এই মেয়ে আগুনে ঘি ঢেলে দিচ্ছে। দাঁতে দাঁত খিচে বলল, তোর মরার শখ হয়েছে না? ওকে মেরে দেই। বলে খাট থেকে উঠে দাঁড়ালো। দুহাত মুষ্টিবদ্ধ করে চারদিকে একবার তাকিয়ে পানির গ্লাসটা নিয়ে টেবিলে জোরে বাড়ি মারে। আরিয়া ভয়ে কেঁপে ওঠে। এটার জন্য আরিয়া মনে হয় বিন্দুমাত্র প্রস্তুত ছিল না। আফরানের হাত থেকে রক্ত ঝরঝর করে পড়তে থাকে। কিছু টুকরো টুকরো ঢুকে গিয়েছে হাতে। ভাঙা গ্লাসের অর্ধেকটা এখনো তার হাতে। আফরানের শরীর কাঁপছে,
চোখ দুটো রক্তিম লাল হয়ে আছে। এই বুঝি টুপ করে চোখ থেকে রক্ত গড়াবে। আফরানের এসবের কোনো ভ্রুক্ষেপ নেই। উল্টো সে আরিয়ার দিকে ঝুঁকে গ্লাসের ভাঙা কাঁচ আরিয়ার গলা বরাবর ধরে বলতে লাগলো, মরতে চাস তাই না? ওকে মেরে দেই, এটাই ঠিক আছে। যেভাবে বলবি ওভাবেই মারবো। বলে ডেভিল হাসল। আফরানের হাতের রক্ত আরিয়ার বুকে গিয়ে পড়ছে। আরিয়া ভীত সন্ত্রস্ত হয়ে চোখ বন্ধ করে বলতে লাগলো, ভাইয়া আমাকে মারবেন না প্লিজ, আর বলবো না, আর হবে না, আমার খুব ব্যথা লাগছে, সব কথা শুনবো আপনার, সত্যি বলছি। বলে ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। অবশ্য আফরানের সেদিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না, কিন্তু হঠাৎ চোখ গেল ভাঙা গ্লাসের এক অংশে লেগে থাকা গলায় হালকা কেটে রক্ত জমে গেছে আরিয়ার। সাথে সাথে আফরান নিজ অবস্থানের কথা মনে পড়তেই গ্লাসের টুকরোটা হাত থেকে ফেলে দিয়ে ব্যাকুল কণ্ঠে উন্মাদের মতো বলতে লাগলো, বেশি ব্যথা পেয়েছিস? দেখ, আমি তোকে মারবো না, সত্যি বলছি। তুই আমাকে শুধু শুধু কেন রাগিয়ে দিস? আফরানের কথাগুলো বাচ্চাদের মতো লাগছে এই মুহূর্তে। আফরানের কথার পরিবর্তন দেখে আরিয়া চোখ খুলে তাকালো। এই মুহূর্তে মিস্টার মাফিয়াকে একদম বাচ্চাদের মতো লাগলো, কিন্তু ফার্স্ট এইড বক্সটা কখন আনলো সেটা আরিয়ার বোধগম্য হলো না। আরিয়ার গলায় ওয়ান টাইমার লাগিয়ে দিয়ে বলল, খাবার খেয়ে ওষুধ খেয়ে নিবি, জলদি খেয়ে নে, না হলে অনেক ব্যথা লাগবে। গলায় কতখানি কেটে গেছে। তুই সত্যি বলিস আমি খুব বাজে, খুব খারাপ। আরিয়া অবাক হলো আফরানের বাচ্চামো দেখে। নিজের হাত থেকে যে এতটা কেটে রক্ত বের হচ্ছে সেদিকে কোনো খেয়ালই নেই। লোকটার কি সত্যি সাইকোলজি কোনো প্রবলেম আছে? না হলে এমন সাইকো কেন? আরিয়া এক দৃষ্টে তাকিয়ে এক মনে এসব ভেবে চলেছে। আফরান খাবারের প্লেটটা এনে আরিয়ার জন্য লোকমা তুলে হাত বাড়িয়ে দিতে খেয়াল করলো তার হাত থেকে রক্ত পড়ে খাবারটা নষ্ট হয়ে গেছে। রাগে বলতে লাগলো, ড্যাম ইট। ওয়াশরুমে গিয়ে হাতটা ধুয়ে কাকে যেন কল দিল। আবারও আরিয়ার কাছে এসে বলতে লাগলো, ক্ষুধা পেয়েছে না তোর? একটু ওয়েট, খাবার এসে পড়বে এক্ষুনি। আরিয়া কিছুই বলছে না, এক দৃষ্টে তাকিয়ে রইল। আজ সত্যি আফরানকে দেখতে ইচ্ছা হচ্ছে। এ কেমন মানুষ, খোদা মালুম। কেউ একজন দরজায় নক করতে আফরান দ্রুত পায়ে গিয়ে দরজা খুলে খাবারটা নিয়ে আবার দরজা আটকে দিল। আফরানের হাত থেকে এখনো রক্ত পড়ছে, তাই আবারও হাত ধুয়ে এসে খাবারে হাত দিতে চাইল, কিন্তু তার আগেই আরিয়া আফরানের হাতটা ধরে ফার্স্ট এইড বক্স থেকে ব্যান্ডেজটা নিয়ে প্রথমে একটা মলম লাগিয়ে দিয়ে তার ওপরে ব্যান্ডেজ করে দিতে লাগলো। আফরান একটু অবাক হয়। কাজ শেষে আরিয়া বলল, আমি নিজেই খেতে পারবো। আরিয়ার এমন ব্যবহারে আফরান কিছু বলল না, স্বাভাবিক হলো এতক্ষণে। আরিয়া মুখে লোকমা তুলে বলল, আপনি খেয়েছেন? আফরানের শান্ত গলা, তোমাকে জানতে হবে না। আচ্ছা, আপনার কি মাথায় কোনো সমস্যা আছে? সত্যি বলুন তো। আরিয়ার কথায় আফরান কপাল কুঁচকায়। এভাবে তাকানোর কি আছে? সত্যি বললাম, আমার মনে হয় আপনার ডাক্তার দেখানো উচিত। তোমাকে ওসব ভাবতে হবে না। মাঝে মাঝে তুমি বলার হিসাবটা মেলাতে পারি না আপনার মুখে। এত কিছু লক্ষ্য করো। আরিয়া কিছু বলল না। আরিয়ার খাবার শেষ। আফরান একটা ওষুধ আরিয়াকে দিয়ে বলল, খুব হাস্যকর, নিজে আঘাত করে আবার নিজেই ব্যথা সরানোর ঔষধ দিচ্ছেন। আমাকে রাগিও না। আরিয়া কথা না বাড়িয়ে হাত থেকে ওষুধ নিয়ে খেয়ে নেয়। ঘুমিয়ে যাও। বাড়ি যাব, এখানে আবার ভালো লাগছে না। বাড়ি গিয়ে কি করবি? কোনো কাস্টমার রেখে এসেছিস নাকি? যাকেই রেখে আসি আপনার তাতে প্রবলেম কি? মুখের উপর তর্ক করছিস? আপনার উপরে কথা বলার মতো সাহস আছে নাকি? বললেই তো মেরে দেবেন। আফরান আপাতত এখন আর রাখতে চাচ্ছে না, তাই আরিয়ার কথা কানে তুলল না। যাবার সময় লাইট অফ করে যাবেন, আর তালাটা পারলে ঝুলিয়ে যাবেন না, ওকে? আফরান কথা না বলে লাইট অফ করে দেয়। ডিম লাইটটা লাগিয়ে দিন। ঠিক বুঝলাম না। আফরান কথা না বলে আরিয়ার পাশের সিটটায় শুয়ে পড়ল। পাগল হয়ে গেছেন? আমি এখন বড় হয়েছি। ছোটবেলায় তো বিনা কাপড়েই সামনে হাঁটাহাঁটি করতি,
কোলে উঠে যেতি। আমি তখন ছোট ছিলাম, এখন আমি বড় হয়েছি। আফরান উঠে আরিয়ার কাছাকাছি গিয়ে চোখে চোখ রেখে বলল, তা কতটুকু বড় হয়েছিস? ঘুমের মধ্যে তো দেখি একদম যা পড়েছিস সব হাওয়া। সেটা ঘুমের মধ্যে হয় কিন্তু। এটুক বলে কি বলে লোকটা এসব? কিন্তু আপনি জানেন কিভাবে? হ্যাঁ, আরিয়ার থেকে সরে গিয়ে বলল, তোর ব্যাপারে এমন সব কিছু জানি যা তুই নিজেই জানিস না। এখন ঘুমিয়ে পড়, তাছাড়া এত কিছু জেনে তুই কি করবি? এমনিতেও বিয়ে তো তোর আমার সাথেই হবে, তাই না? তো সব কিছু দেখার রাইটও শুধু আমারই আছে। এসব বাজে কথা বন্ধ করুন। মরে গেলেও আপনাকে বিয়ে করব না। তাছাড়া আপনাকে বিয়ে করার কথা কেন আসে? ইটস সো ফানি। আফরানের একটা বোধহয় আবার তার কপালের রগ ভাষা দেখেই বোঝা গেল। দেখুন, যাই হোক পরে দেখা যাবে। এখন আপনি এখান থেকে যান, নয়তো আমি ঘুমাবো না। আপনার উপর বিন্দু মাত্র বিশ্বাস নেই। কখন কি করে বসবেন? তুই তো বললি বড় হয়েছিস, তো এখন কিছু করলে প্রবলেম কোথায়? দেখুন, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আফরান একটু হেসে আবার পাশ ফিরে শুয়ে যায়। আরিয়া কিছুক্ষণ বক বক করে কিছু না করতে পেরে নিজেও পাশ ফিরে শুয়ে যায়। আয়ুষ এই মুহূর্তে পুলিশের সামনে বসে আছে। জি স্যার, বলুন, হোয়াট ইউর প্রবলেম? আমি একজন ডিটেকটিভ। কলেজের সামনে যে ওই দিন একজনের মৃত্যু হয়েছিল সেটা নিয়ে আমি অনেক সন্দেহের মধ্যে ছিলাম। শেষ পর্যন্ত এর খোলাসা আমি করেছি। আসল কিলারের বিরুদ্ধে প্রমাণ নিয়ে এসেছি। পুলিশ চমকায়। আচ্ছা, তাহলে বলুন কি কি প্রমাণ এনেছেন? আয়ুষ তার ফোনটা বের করে কিছু ভিডিও দেখায়, যেটাতে ওই ব্ল্যাক নাম্বার ছাড়া গাড়িটা যেখানে যায় সেখানের ফুটেজ। গাড়ি থেকে একটা মধ্যবয়স্ক লোক বেশ মোটা তাজা স্পষ্ট দেখা যাচ্ছে। পুলিশ হাঁপ ছেড়ে বলে, এই লোকটাই আসলে কিলার? নো স্যার, এটা একজন ভাড়া করা। আসল খুনি অন্য কেউ। প্রুফ? আয়ুষ মোটা ওই লোকটার সব ডিটেলস দিয়ে দেয়। আমি ওই লোকটার ঠিকানা বের করে তার বাড়ি গিয়েছিলাম, কিন্তু আমি যাওয়ার আগেই লোকটাকেও মার্ডার করা হয়েছে। আচ্ছা, তাহলে কিলারকে খুঁজে পাওয়া যায়নি, তাই তো? পেয়েছি। আমি সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করেছিলাম, সেখানে ওই লোকটাকে দেখেছি। লোকটা ভিতরে যাওয়ার পর থেকে আর কোনো ফুটেজ নেই, কিন্তু আমি চিনি লোকটাকে। কিভাবে চেনেন? এর নাম তানভীর, আমার বড় ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট। আমার ভাইয়ের কথা ছাড়া এক পাও নড়ে না। একে নিশ্চয়ই আমার ভাই পাঠিয়েছিল, আর তার হাতেই খুন করেছে। অর্থাৎ যার সবটা আমার ভাই করেছে। বোঝা যায় আমার ভাই আসল কিলার। আপনার ভাইয়ের নাম? আফরান চৌধুরী। আয়ুষের মুখে নামটা শুনে পুলিশ কাশতে শুরু করে। এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে ফেলল। আপনি কি শিওর আপনার ভাইয়ের বিরুদ্ধে মামলা করতে চান? আমি একজন ডিটেকটিভ হয়ে অন্যায়ের বিরুদ্ধে থাকব, এটাই আমার কাম্য। আশা করি আপনিও এটার পিঠ। আয়ুষের কথা শেষ করতে না দিয়ে কেউ একজন তার কথার রেশ টেনে বলল, বুঝতে হবে আমার ভাইয়ের সাহস আছে। ভেরি গুড। বারবার নিষেধ করার পরেও নিজেই জেলের ভাত খেতে চলে এসেছে। আগে বললেই পারতিস, আগেই এনে দিতাম। আয়ুষ পেছনে তাকায়। আফরান দুহাত পকেটে গুজে স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে। আফরানকে দেখে পুলিশ দাঁড়িয়ে পড়ে, পা কাঁপছে পুলিশের। গুড, তোকে নিয়ে আসতে হয়নি, নিজেই এসে হাজির। আমি এখানে কি জন্য এসেছি সেটা এখনই বুঝতে পারবি। বলে পুলিশকে উদ্দেশ্য করে বলল, ইন্সপেক্টর ইশতিয়াক আহমেদ, আমাকে একদিন আটকিয়ে রেখেছিল এই ছেলেটা। আমি কোনো রকম পালিয়ে এসেছি। আমাকে যখন আটকিয়ে রাখে বারবার বলছিল আমি যেন স্বীকার করে নেই ওই খুনটা আমি করেছি। উনি একটা প্ল্যান করেছেন, আর আমার অ্যাসিস্ট্যান্টকে আমাকে মারার হুমকি দিয়ে বলেছে যেন ওই লোকটাকে মেরে দেই। দু কদম পিছে থাকা তানভীর পুলিশের দিকে তাকিয়ে বলল, জি স্যার, আমাকে ব্ল্যাকমেল করছিল এই লোকটা, তাই আমিও করেছি।
আয়ুষ আফরানের কথার কোনো মানে বুঝতে পারল না। তুই কি আমার সাথে মজা নিচ্ছিস আফরান? আফরান কিছু না বলে ডেভিল হাসল। পুলিশ এসে আয়ুষকে অ্যারেস্ট করে বলল, মিস আয়েশা চৌধুরী, আপনি নিজে অপরাধ করে সেটা ঢাকা দিতে এত বড় একটা গেম খেললেন। তার জন্য আপনার শাস্তি কি হবে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইসবের মানে কি? আমি কেন মারতে যাব? আমি নিজেই তো একজন ডিটেকটিভ। আমি অন্যায় করতে যাব কেন? এটা খুলুন বলছি। আফরান আবারও বাঁকা হাসল। আয়ুষ গিয়ে আফরানের শার্টের কলার ধরে বলতে লাগলো, এটা কেন করছিস হুদাই? বলেছিলাম না, নিজের দুঃখ নিজে ডেকে আনিস না। শুনলি কই? নিজের দোষে নিজের এই অবস্থা করেছিস, আমাকে বলে লাভ কি বল? বলে আয়ুষের হাত কলার থেকে ছুটিয়ে বলল, ছে, মেয়েদের মতো এমন ধরাধরি করছিস কেন? হ্যাঁ, এই ইন্সপেক্টর, একে নিয়ে যাচ্ছেন না কেন এখনো? পুলিশ এসে আয়ুষকে শক্ত করে হাতে ধরে টেনে লকআপে পুরে দিল। আমাকে এমন করার প্রতিশোধ আমি নেব মিস্টার আফরান চৌধুরী। আফরান যেতে যেতে পুলিশকে বলল, এই যে স্যার, হুমকি দেওয়ার শাস্তি যেন কি, ওইটা শাস্তিটা ওকে ফ্রিতে দিয়ে দেবেন। বলে আফরান চলে গেল। রাত প্রায় 11টার উপরে। আফরান বাড়ির গেটে পা রাখতেই কেউ বলে উঠল, তোমার এত সাহস হয় কিভাবে? তুমি তোমার ভাইকে জেলে দিয়েছ? আফরান জাফরের দিকে তাকায়। ওহ বাবা, কি যে বলো না তুমি। আচ্ছা, ভাই কি কখনো নিজের ভাইয়ের বিরুদ্ধে গিয়ে পুলিশের কাছে যেতে পারে? সেটা তোমার ছোট ছেলে করেছে, তাতে আমার কি করার ছিল বলো তো? আগেই তো সাবধান করেছিলাম, না শুনলে আমার কি করার বলো? তুমি অন্যায় করেছো, সে তো করেনি, তাহলে কেন এমন করলে? আফরান কথা না বাড়িয়ে উপরে উঠতে লাগলো। তুমি ওই খুনটা করেছো, কেন করেছো সেটা জেনে লাভ নেই, কিন্তু আয়াশকে এভাবে খুনের দায় দেওয়াটা তোমার অনুচিত হয়েছে। তাকে কালকের মধ্যে যেন আমি দেখতে পাই। তোমার কোনো আইডিয়া আছে তোমার এই একটা কথায় তার ক্যারিয়ারে কতটা ঝড় যাবে? তার স্বপ্ন মাটি হয়ে যাবে। তাকে এই ডিটেকটিভ পদ থেকে নির্বাসন দেওয়া হবে। জেনে বুঝেই করেছি বাবা। আমি চাই না তোমার ছেলে তার ডিটেকটিবিলিটি দ্বারা সারা জীবন আমার পিছে লেগে থাকুক। আর তোমার কোম্পানি সামলাবে গে? হ্যাঁ, আমি তো পারবো না কখনো। কথাটা বলেই রুমে চলে গেল। বললাম তো বিয়ে করব না, তাহলে বারবার কেন আমাকে জ্বালাচ্ছেন? আপনার কি আর কাজ নেই? আপনাকে আর কিভাবে বোঝাবো যে আপনাকে আমার বিরক্ত লাগে, ঘৃণা করি আপনাকে। আই জাস্ট হেট ইউ মিস্টার আফরান চৌধুরী। আপনার মতো ছেলেদের দিকে তাকাতেও ইচ্ছা হয় না। কেন বোঝেন না আপনি? কথাগুলো বলে আরিয়ার সামনের দিকে হাঁটতে লাগলো। আফরান রাগে কি বলবে আপাতত তার জানা নেই, তবে এর জবাব আরিয়াকে যে দিতেই হবে। তার মতো এমন একজন মানুষকে এইটুকুনি একটা মেয়ে এতগুলো কথা শুনিয়ে সামনে থেকে চলে গেল, না, তা হতে দেবে না। এর সত্য ওই মেয়েকে দিতেই হবে। ঠিক দুপুরবেলা বাড়ির বাহিরে গার্ডেনে আরিয়া আফরান দুজন অনাকাঙ্ক্ষিতভাবে মুখোমুখি হয়। আফরান মজার ছলে বিয়ের কথাটুকু বলেছিল, বাট আরিয়া তার রিঅ্যাকশন দেখিয়ে নিজের শাস্তির মাপ বাড়িয়ে গেল বোধহয়। তখন জরুরি কাজ থাকায় নিজের রাগ ভেতরেই হজম করে বেরিয়ে গিয়েছিল। বাড়ি ফিরে সোজা আফরান আরিয়ার রুমে ঢুকে আরিয়াকে না পেয়ে বুঝতে অসুবিধা হয়নি ওয়াশরুমে আছে। পুরো রুমটা একবার চোখ ঘোরালো, ভাবছে আজকে এই মেয়েকে সকালের জন্য কি করা যায়। মুখের ওপর কথা বলার এত সাহস কই পেল এই মেয়ে? সে তো তাকে এত সাহস দেয়নি। আরিয়া শাওয়ার নিয়ে শরীরে টাওয়াল জড়িয়ে বেরিয়ে আসলো। আফরান এত দিক বিবেচনা না করে তাকে দুই গালে দুইটা চর বসিয়ে বলল, তোর এত সাহস হলো কিভাবে? আমি কি তোর কাছে অনুমতি চেয়েছিলাম বিয়ে করতে? তাহলে এত কথা বলার সাহস হলো কিভাবে তোর? আরিয়ার চোখের কোণে পানি চিকচিক করছে, এখনই গড়িয়ে পড়বে মনে হয়। বলল, আপনার মতো লোককে বিয়ের প্রশ্নই ওঠে না। আপনি একজন খুনি, আপনি একজন মিথ্যাবাদী। আপনি ফারহান ছেলেটাকে মেরেছেন, আপনি আয়ুষ ভাইকে মিথ্যা অপবাদে জেলে দিয়েছেন। আপনাকে ঘৃণা করি আমি। আই জাস্ট হেট ইউ মিস্টার আফরান চৌধুরী। কখনো ভেবেছেন যাকে মেরেছেন তার ফ্যামিলিতে কি অবস্থা? মা বাবা কি করছে, কতটা কষ্ট পেয়েছে? কিভাবে বুঝবেন? আপনি তো পশুর চেয়েও অধিক বিবেকহীন। আপনার পেশায় মারামারি, কোপাকুপি করা। এমন একজন খুনিকে বিয়ে করে নিজের জীবনটাকে শেষ করার কোনো মানে আছে?
এখান থেকে বেরিয়ে যান বলছি। আরিয়া চেঁচিয়ে কথাগুলো বলল। আফরানের চোখ দুটি ঘন লাল হয়ে আছে। পা পা করে আরিয়ার দিকে এগোচ্ছে। আরিয়া পিছিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত আরিয়ার পিঠ দেয়ালে ঠেকে। আফরান আরিয়ার দুগাল চেপে ধরে বলে, আমি খুনি তাই না? আমি বিবেকহীন তাই না? কার জন্য বললি? দুটো ছেলের জন্য? ওই দুটো কি তোর রোজ কাস্টমার ছিল? বল। শরীরের জ্বালা মেটাতে এদের দিয়ে আমাকে বল, আমি মিটিয়ে দিই। ট্রাস্ট মি, ওই দুটোর চেয়েও বেশি মজা দিতে পারবো। আফরানের কথাগুলো আরিয়ার কানে বজ্রপাতের মতো শোনালো, কিন্তু আফরান এত জোরে চেপে ধরার কারণে আরিয়া নড়তে পর্যন্ত পারছে না। বল কখন কখন এদের দিয়ে কাজ করতি? আরিয়া কোনো রকম নিজেকে ছাড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আপনার মতো এত নিকৃষ্ট মনের মানুষ আমি আর দুটি দেখিনি। এত নীচ আপনার হৃদয়, ছি! আফরান এবার আরিয়ার হাত ধরে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে দরজা আটকে এসে আরিয়ার দিকে ঝুঁকে শার্টের বোতামগুলো খুলতে খুলতে বলল, কি বললি? আমি নিকৃষ্ট? ঠিক আছে, এবার না হয় নিকৃষ্ট হয়ে দেখাই। বলে শার্টটা ছিটকে নিচে ফেলে আকস্মিক আরিয়ার উপরে উঠে ঠোঁটে ঠোঁট বসালো। আরিয়া আফরানকে দুহাত দিয়ে একাধারে থাপড়িয়ে যাচ্ছে নিজেকে ছাড়ানোর জন্য। আফরান এবার আরিয়ার দুহাত বিছানার সাথে চেপে ধরে কিস করতে শুরু করে। আরিয়া গ্যাঙাচ্ছে। আরিয়ার এমন গোঙানির আওয়াজে আফরান অসহ্য হয়ে আরিয়ার ঠোঁটে কামড় বসালো। তারপর নিজের মতো করে অনেকক্ষণ চুমুকে ছেড়ে দিল। আরিয়ার ঠোঁটের কোণা থেকে রক্ত পড়ছে কামড় দেওয়ার কারণে। ছাড়া পাওয়া মাত্রই জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। মনে হচ্ছিল এতক্ষণ নিঃশ্বাস আটকে ছিল। আফরান বৃদ্ধাঙ্গুল দিয়ে নিজের ঠোঁট মুছে আবার আরিয়ার ঘাড়ে গলায় টাওয়ালের ওপর পর্যন্ত যতটুকু শরীর দেখা যায় ততটুকুতে হালকা কামড় বসাতে লাগলো একের পর এক। আরিয়া কাঁপা কাঁপা গলায় কোমলভাবে বলল, প্লিজ স্টপ। আফরান আরিয়ার দিকে তাকালো। আরিয়া চোখ বন্ধ করে আছে, চোখের পাপড়িগুলো কাঁপছে। আফরান আরিয়ার হাত ছেড়ে দিয়ে দুহাতে আরিয়ার দুগাল মৃদু স্পর্শ করে চোখের পাতায় চুমু খেলো। আরিয়ার শরীর কেঁপে ওঠে। না চাইতেও আরিয়ার হাত দুটো আফরানের দুই উন্মুক্ত কাঁধে চলে যায়। হাত দুটো দিয়ে আফরানের বাহু ধরে আছে শক্ত করে। আফরানের রাগটা বোধহয় কমেছে, না হয় একদম মিশে গেছে, বিন্দুমাত্র রাগের রেশ নেই। আফরান আরিয়ার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টে। তার সেই ছোট্ট ভালোবাসার মানুষটা কত বড় হয়ে গেছে, তার ছেড়ে থাকার জন্য কতটাই না চেষ্টা করেছে। তার উপর যে রাগটা নিয়ে ছোটবেলায় শহরে এসেছিল সেটা এখন আর নেই। এখন চায় খুব কাছে থাকতে, খুব কাছে। আফরান আবারও মৃদু হাসে আরিয়ার অবস্থা দেখে। এখনো কাঁপছে মেয়েটা। নিজের এই মৃদু হাসি মাখা মুখখানি আরিয়ার থেকে লুকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, মুখের উপর আর কথা বলবি? আরিয়া কিছু বলছে না। আফরান হালকা ধমক দিয়ে আবার বলল, উত্তর দে, না হলে কিন্তু আবার। আরিয়া দ্রুত গলায় বললে উঠল, না না না, আর বলবো না ভাইয়া, প্লিজ প্লিজ ছেড়ে দিন। তাই এভাবে অন্ধ হয়ে থাকবি নাকি চোখ খুলবি? আরিয়া এক চোখ টিপ টিপ করে খুলে আফরানের দিকে তাকিয়ে থাকতে দেখে আবারও চোখ বন্ধ করে নেয়। আফরান আরিয়ার এমন পাগলামো দেখে হেসে আবার বলল, খুলবি নাকি আবারও উঁচু? আরিয়া ঠাস করে দু চোখ খুলে নিয়ে বলে,